তানভীর, তুমি এরকম ঝগড়া করছো কেন? ঝগড়া আমি করছি নাকি তুমি? দেরি করে দেখা করতে আসলে তুমি, আর ঝগড়াও করছো তুমি। বাহ বাহ, তুমি একেবারে সাধু। ঝগড়া তো একা একাই করা যায়। তুমি কি তর্কই করবে নাকি চুপ করে বসবে? একটু চুপ করে বসো, চুড়িগুলো তো পরিয়ে দিব। আমি তানভীর। আজকে প্রায় 6 মাস পরে আমি আমার ভালোবাসার মানুষ নীলার সাথে দেখা করতে এসেছি। আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ, এজন্য বছরে মাত্র দুবার দেখা হয়। আর দেখা হলেই পাগলিটা এরকম আদরে ঝগড়া করে। 2 দিন পরে আমাদের বিয়ে। পরিবারের সম্মতিতেই পারিবারিকভাবেই বিয়ে হবে আমাদের। নীলা এবার ক্লান্ত হয়ে বসেছে। আমি ওর দুহাতে চুড়ি পরিয়ে দিলাম। নীল রঙের চুড়িতে খুব সুন্দর লাগছে নীলাকে। ইচ্ছে করছে মেয়েটাকে এখানেই কিস করি। কতদিন একটু জড়িয়ে ধরিনি। ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরার মধ্যে অদ্ভুত ভালো লাগা কাজ করে। নীলা কি সেটা বুঝেও বোঝে না? জড়িয়ে ধরার কথা বলে কোনো লাভ নেই ওর কাছে। তোমার হাতটা দাও তো। নীলা হাসি মুখে বলল আমাকে। আমি একটু দুষ্টুমি করে বললাম, কেন, আমাকেও কি চুড়ি পরিয়ে দিবে? সব সময় ফাজলামি। ঘড়ি দিব, চুরি না। যাতে এরপর ঠিক সময় মতো দেখা করতে আসো। আগে ভাগে এসে বসে থাকো, পরে আমার উপর খেপে যাও। নীলা কথা বলতে বলতেই ওর ব্যাগ থেকে একটা সুন্দর ঘড়ি বের করে আমার হাতে পরিয়ে দিল। আমার তো আর অপেক্ষা ভালো লাগে না, তাই আগে ভাগে আসি। হ্যাঁ, বুঝতে পেরেছি। চলো একটু ঘোরাঘুরি করি। নীলাকে নিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। ওর পছন্দের খাবার ফুচকা চটপটি খাইয়ে শেষে একটা পার্কে এসে বসলাম আবার। এতদিন পরে কাছে পেয়ে কি একটা চুমু না খেললে চলে? কিন্তু নীলা বড্ড জেদি, একটুও ধারের কাছে ঘেঁষতে দেয় না আমাকে। আজকে তবুও কপালে একটা চুমু খেতে হবে। তৃষ্ণার্ত বুকটাকে শান্ত করতে প্রিয়তমার ললাটে চুম্বন করা খুব দরকার। নীলা, তুমি কি আমাকে একটুও ভালোবাসো? আমার প্রশ্নে মেয়েটা চমকালো, চোখে মুখে বিস্ময় নিয়ে শুধালো, এসব কি বলছো তানভীর? তোমাকে ভালোবাসি না তো কাকে বাসি বলো? আমার কি আরও কেউ আছে নাকি? তাহলে প্রমাণ দাও, দেখি কতটা ভালোবাসে কেউ আমায়। আমার ঠোঁটের কোণায় দুষ্টু হাসি দেখে এবার নীলা সব কিছু বুঝে গেল। নীলাও হাসল। আমার গোছানো চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে দিয়ে বলল, অত না পেঁচিয়ে সোজা সাপটা বললেই হয়। মাথায় বদবুদ্ধি ঘুরছে। এদিকে আসো, কপালে চুমু খাবো। হাতে দাও, কপালে না। আমার মনটা খারাপ হয়ে গেল। আজকাল কেউ এত রক্ষণশীলতা বজায় রাখে? আমি কখনো নীলার পারমিশন ছাড়া হাতও ধরি না। কপালে চুমু খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হতো? আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। বেশ কিছুক্ষণ দুজনেই নিশ্চুপ ছিলাম। হঠাৎ করে নীলা আমার গালে একটা কিস করে বলল, এবার খুশি তো? আমি আনন্দে নীলার কপালেও একটা চুমু খেলাম। এতটুকুতে খুশি হচ্ছে না। আর তো মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপর তো তুমি আমার ঘরের বউ হবে। তাই বলে কি এখন অসভ্যতা করতে হবে? মোটেও না, সব কিছু বিয়ের পরের জন্য তোলা থাক। এখন আসি, দেখা হবে। সাবধানে যেও। নীলাকে বাসায় পৌঁছে দিয়ে আমিও আমার বাসায় চলে এসেছি। বাড়িতে এখন থেকেই আত্মীয় স্বজনের আনাগোনা শুরু হয়েছে। ভাবতেই খুব আনন্দ হচ্ছে। এত বছরের সম্পর্কে পরিণতি ঘটবে অবশেষে। নীলার পরিবারের লোকজন তো প্রথম প্রথম মানতে নারাজ ছিল। নীলা কতদিন না খেয়ে রাত কাটিয়েছে তার হিসাব নেই। আমিও অনেকবার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, বুঝিয়েছি তাদের। নীলাও অনেক ধৈর্য নিয়ে বুঝিয়ে গেছে। শেষমেশ মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে রাজি হয়েছেন ওনারা। ব্যাস, তারপর বিয়ে ঠিক করলাম দুই পরিবার একত্র হয়ে। শুভ কাজে দেরি করতে নেই। তানভীর, এই তানভীর, নীলার সাথে দেখা হয়েছিল? আমার বড় বোন বিয়ে উপলক্ষে এসেছে। নীলাকে ভীষণ পছন্দ করে আপু। নীলাও আপুকে সম্মান করে খুব। হ্যাঁ আপু, দেখা হয়েছিল। যাক, ভালো হয়েছে।
এখন তোদের বিয়েটা ভালোই ভালোই হলে হয়। তুমি চিন্তা করো না, সব ঠিক হবে। আপুর আবার চিন্তাবাতিক আছে, সব কিছু নিয়ে বেশি চিন্তা করা আপুর স্বভাব। এজন্য একটু সান্ত্বনা দিলাম আপুকে। আজকে আমাদের বিয়ে, বরবেশে বসে আছি নীলাদের বাড়ি। কাজী সাহেব নীলাকে তিন কবুল বলতে বলছেন। কাপা কাপা গলায় নীলা তিন কবুল বলে আমার স্ত্রী হয়ে গেল। মেয়েটাকে আজ ভীষণ সুন্দর লাগছে। অবশ্য লাগবারই কথা, বিয়ে বলে কথা। কি রে নীলা, বিয়ে তো হয়ে গেল তোর। দুলাভাইকে বলে কিন্তু ট্রিট চাই। দুলাভাই দিবেন তো? নীলার বান্ধবী সাদিয়া বলল। আমরা দুজনে পাশাপাশি বসে আছি। আশেপাশে নীলার বান্ধবীরা আর আমার বন্ধুরাও আছে। আমি হেসে সাদিয়াকে বললাম, ওহে শালিকা, আগে বিয়ে করো, তখন অনেক বড় ট্রিট দিব। না না দুলাভাই, এভাবে এড়িয়ে গেলে হবে না। নীলাকে কিন্তু সাথে নিয়ে যেতে দিব না, তাহলে বউ ছাড়া একা ফিরতে হবে। না দিলে না দিবে, এখন তো সে আমার স্ত্রী। যদি তোমরা রাখতে পারো রেখে দাও, আমি বরং একা চলে যাব। সাদিয়া কথায় পারল না আমার সাথে, তবুও ওদের খুশির জন্য 2000 টাকা দিলাম সবাইকে ভাগ করে নিতে। টাকা পেয়ে মেয়েগুলো খুশি হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে নীলাকে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নীলা আর আমি পাশাপাশি সিটে বসা, আর সামনে ড্রাইভার। বাকিরা অন্য গাড়িতে আসছে। পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা-9টা বাজবে। আর রাস্তায় ট্রাফিক জ্যাম থাকলে তো কথাই নেই। নীলা, মন খারাপ করে থেকো না লক্ষ্মী বউ আমার। পরিবার ছেড়ে আসায় মন খারাপ হওয়া স্বাভাবিক। নীলারও সেজন্য মন খারাপ। আমি নীলাকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ছে তো, কষ্ট হচ্ছে ভীষণ। নীলা কাঁদো কাঁদো গলায় বলল। আমি হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিলাম। তোমার যখন ইচ্ছে হবে দেখা করতে চলে আসবে, কেউ তোমাকে বাধা দিবে না। মন খারাপ করে থেকো না, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি এইরকম কাঁদো কাঁদো চেহারা করে রাখলে কি আমার ভালো লাগে? নীলাও আমাকে দুহাতে আঁকড়ে ধরে বসলো, কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। ঠিক আছে, কাঁদবো না। ওকে চাচা, গাড়ি থামান তো। কোথায় যাবা? তুমি গাড়িতে বসো, আমি আসছি 2 মিনিট। ভয় পেও না, জাস্ট 2 মিনিট। ড্রাইভার চাচা গাড়ি থামাতেই আমি নেমে গেলাম। মিনিট 5 পরে এক হাতে আইসক্রিম আর অন্য হাতে বেলুন নিয়ে ফিরলাম গাড়ির কাছে। নীলা আমার হাতে ওর প্রিয় জিনিসগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমার জন্য এনেছো? আমি গাড়িতে উঠে বসে বেলুন আর আইসক্রিম নীলার হাতে দিয়ে মুচকি হেসে বললাম, হ্যাঁ লক্ষ্মী বউ, এবার মন ভালো করে আইসক্রিম খাও। নীলা বাচ্চাদের মতো খিলখিল করে হেসে বেলুনগুলো সাইডে রেখে আইসক্রিম খাচ্ছে। কিছু কিছু মেয়ে আছে শীতের দিনেও আইসক্রিম খায়। নীলাও তাদের দলের লোক। তবে মেয়েটার মনটা খুব ভালো, বাচ্চাদের মতো অল্প কিছু পেলেই খুশি হয়ে যায়। এই যেমন এখন হলো। কে বলবে ওকে দেখে একটু আগে কাঁদছিল। কি গো তানভীরের মা, তোমার ছেলের বউ তো দেখতে মাশাআল্লাহ। হ্যাঁ, ছেলের পছন্দ আছে বটে। তুমি খেয়ে যাও, বুঝলে? না, আজ গেলাম, কাল বরং আসবো। যাক, আমার বউকে তাহলে সবার পছন্দ হয়েছে। অবশ্য না হওয়ার কোনো কারণ নেই। নীলা দেখতে যথেষ্ট সুন্দরী ও শিক্ষিত। সবাই খাওয়া দাওয়া শেষে শুতে গেছে, শুধু আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। বিচ্ছু ভাই বোনের জন্য বাসর ঘরে ঢুকতে পারছে না। নগদ 5000 টাকা না দিলে ঢুকতে দিবে না। আমিও দিব না টাকা। টাকা কি গাছে ফলে? আমিও দেখব কিভাবে এত টাকা আদায় করে। মিতু, তানভীরের খালাতো বোন, বলল, তানভীর ভাই, ও তানভীর ভাই, 4000 দাও। রাত তো 12টা বাজলো প্রায়, ঘুমাতে হবে তো। পালের প্রধান এসেছে সমঝোতা করতে। আমিও কম যাই না। তোরা ঘুমা তোদের ভাবির সাথে, আমি গেস্ট রুমে গেলাম। আরে ভাই, 3000 দাও প্লিজ। মনে মনে পৈশাচিক আনন্দ লাগছে। বলে কি
5,000 টাকা লাগবে। 5 জন আছিস, 2,500 দিচ্ছি। এগুলো নিয়ে 1 মিনিটের মধ্যে রুম খালি করবে, নয়তো আমি গেস্ট রুমে যাব। ঠিক আছে ভাই, দাও। নাই মামার চেয়ে কানা মামা ভালো। আমি পকেট থেকে 500 টাকার 5টা নোট দিলাম মিতুর হাতে। ঠিক 3 মিনিটের মাথায় রুম থেকে বেরিয়ে গেল পাজিগুলো, কিন্তু যাওয়ার আগে ভেঙচি কেটে গেল। আমি এবার আস্তে আস্তে গিয়ে রুমে ঢুকলাম। বিছানায় বসে আছে নীলা। দরজা আটকে পেছন ফিরে তাকাতেই দেখি নীলাভ সালাম করবে বলে অপেক্ষা করছে। বারণ করা সত্ত্বেও পায়ে হাত দিয়ে সালাম করলো সে। আমি কোলে তুলে নিলাম নীলাকে, বিছানার মাঝে বসিয়ে দিলাম তাকে। আমিও বসলাম পাশে। নীলা, হ্যাঁ বলো। আমি কি তোমাকে ছুতে পারি? নীলা কোনো কথা না বলে হাতটা বাড়িয়ে দিল। আমি হাতটা ধরে আমার বুকের বাম পাশে স্পর্শ করালাম। কি বলছে তোমার হৃদয়? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাই বুঝি। তা তুমি কি বুঝলে? আগে বুকে তৃষ্ণা মেটাও। এতদিন বিয়ে হয়নি বলে দূরে ছিলে, এখন ঝাঁপিয়ে বুকে আসো। বুকে না জড়ালে তৃষ্ণা মিটবে কিভাবে? আমি পারবো না, তুমি ছড়িয়ে ধরো। নীলা লজ্জা পাচ্ছে, আমি বুঝতে পেরেছি সেটা, তাই নিজে থেকেই বুকে জড়িয়ে নিলাম তাকে। মেয়েটা লজ্জায় চোখ বন্ধ করে ফেলেছে। আজকাল কেউ এত লজ্জা পায়, তাও নিজের 5 বছরের প্রেম করা প্রেমিকের কাছে। তার ওপর তো এখন আমি তার স্বামী। তোমার প্রেমের অথৈ জলে ডুবেছি প্রণয়িনী। সাঁতার জানো তো? প্রেম সাগরে সাঁতার জানা লাগে না, বুকে প্রেম থাকলেই চলে। ভালোবাসি তানভীর। কতটা? ভালোবাসা পরিমাপের কোনো যন্ত্র আবিষ্কার হয়নি এখনো, তবে আকাশের সমান বলতে পারি, কারণ মহাকাশের শেষ সীমানা জানা নেই। ইস, বউটা আমার কাব্যিক কথাবার্তা বলছে। খুব ভালোবাসে সেটা আমি এমনি বুঝি। মানুষের চোখ দেখলেই বোঝা যায় তার হৃদয়ে কতটুকু ভালোবাসা আছে প্রিয় মানুষের জন্য। তবে চোখের ভাষা সবাই বোঝে না। বুঝলাম, তাহলে আসো, ভালোবাসা পরিপূর্ণ করি এবার। নীলা লজ্জায় সরে গেল। আমি হাসলাম ওর অবস্থা দেখে। লজ্জা পেলে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে। তুমি আসলে অসভ্য হয়ে গেছো। আরে পাগলি, নফল নামাজ পড়তে হবে না? চলো দুজনে একসাথে নামাজ পড়ে নেই। আমার কথায় নীলা হাসল। দুজনে একসাথে 2 রাকাত নফল নামাজ পড়ে নিলাম। তারপর নীলাকে কোলে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে ছাদে গেলাম সোজা। এত রাতে ছাদে আসলে? কেন, ঘরে বসে আদর করলে খুশি হতে? তানভীর, মজা করছি, চলো একসাথে চাঁদ দেখব। আজকে একসাথে 2টো চাঁদ আমার আঙ্গিনায়। আমি তো একটাই দেখি। চোখ থাকলে তো দেখবা, তুমি হলে কানি। আর তুমি অবুঝ বালক, মজা করেছি তাও বোঝো না। কথা ঘোরানোর জন্য বলল নীলা। বুদ্ধিমতী মেয়ে বটে। ওকে ওকে, বুঝতে পেরেছি এবার। আকাশে আজ মেঘ নেই। রূপার থালার মতো ঝলঝল করছে চাঁদখানা। ছাদের একপাশে চাদর গায়ে দিয়ে দুজন দাঁড়িয়ে আছে। উত্তরের ঠান্ডা হাওয়ায় মাঝে মধ্যে কেঁপে উঠছে নীলার শরীর। ওর ঠান্ডা লাগছে। ঘরে চলো, অনেক রাত হয়েছে। ঠিক আছে চলো, কিন্তু একটা ফুল দাও। ছাদে অনেক ফুলের চারা আছে, সেসব দেখেই মহারানীর ফুল লাগবে। তুমি নিজেই তো একটা ফুল। নীলার হাতে একটা গোলাপ ফুল দিয়ে বললাম আমি। মুচকি হেসে সে বলল, হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার চলো ঘরে, বাসর রাত তো শেষ হয়ে যাবে। কি বললে? ওরে দুষ্টু। বিয়ে করলাম বরের বুকে মাথা নাড়িকে ঘুমোলে কি বাসর সার্থক হবে বলো? ঠিক আছে, এবার চলো। নীলাকে আবারও কোলে তুলে নিলাম। ঘরে এসে বিছানায় শুয়ে দিয়ে দরজা আটকে আমিও তার পাশে শুয়ে পড়লাম। নীলাভ নিজে থেকেই জড়িয়ে ধরে শুয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? আমার লজ্জাবতী বউ নিচ থেকে জড়িয়ে ধরেছে আমাকে।
আগে তো পরপুরুষ ছিলে, এখন তুমি আমার স্বামী, আর স্বামীকে জড়িয়ে ধরতে লজ্জা কিসের? তাই বুঝি? আমি আস্তে করে নীলার কপালে চুমু খেলাম। মনে অন্যরকম প্রশান্তি অনুভব হচ্ছে। আসলেই বিয়ে করার পরে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। ভালোবাসার মানুষকে এভারেস্ট নিজের করে পাওয়া ভাগ্যের বিষয়। সবার কপালে তা জোটে না। আমি খুশি। সারা জীবন এভাবেই একসাথে থাকতে চাই আমরা দুজন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।